Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের মাধ্যমিকের একটি বীজগণিতের ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেরিয়েশন অর্থাৎ ভেদ তত্ত্ব তোমাদের মাধ্যমিক টেক্সট বইয়ের যে কোর্সে দেখি 13 আছে সেটা আমরা সলভ করেছি। আমরা বলেছিলাম ক্লাসটা আমরা দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট চ্যাপ্টারটা সলিউশন করব। আমরা ভিডিও 1 অর্থাৎ ক্লাস 1-এতে আমরা কোর্সে দেখি 13-এর 7 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা 8 থেকে বাকি অঙ্কগুলো সব করব। ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। কোশ্চেন নাম্বার 18, কোর্সে দেখে 13-এর 8-এর কোশ্চেন কি বলছে দেখো। বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারেন তা নির্ণয় করো। ইম্পর্টেন্ট অঙ্ক কোশ্চেন। তো চলো কোশ্চেনটা সলভ করি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে রিলেশনটা তৈরি করার জন্য আমরা কিছু সিম্বল দিয়ে জিনিসটাকে আমরা ধরে নেব। মনে করো আমরা কি করছি, ধরি কৃষক সংখ্যাটা কত, সেটা হচ্ছে এ। দিন সংখ্যা হচ্ছে বি এবং জমির পরিমাণ সমান হচ্ছে সি। ওকে, এখন দেখো খুব ভালো করে শোনো। এখন জমির পরিমাণটা যদি ফিক্স থাকে, ঠিক আছে, তাহলে জমিটা একই আছে, তাহলে যত কৃষক সংখ্যা বাড়বে তত দিন সংখ্যা কি হবে, কমবে। অর্থাৎ এ এর সাথে বি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কখন না, যখন জমির পরিমাণ সি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। আবার দেখো, যদি দিন সংখ্যা ধ্রুবক থাকে তাহলে যত বেশি সংখ্যক কৃষক থাকবে তত বেশি সংখ্যক জমি চাষ করতে পারবে। অর্থাৎ এ এর সাথে রিলেশনটা সি এর কি হবে, সরল সম্পর্ক বা সরল ভেদে থাকবে যখন বি হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে এদেরকে একসাথে কি বলবো আমরা, এ ইজ প্রপোর্শনাল টু সি বাই বি। তাহলে এটাকে সমান করার জন্য এ ইকুয়ালস টু কি বলবো, কে সি বাই বি বলবো, রাইট। বেশ, এবার দেখো, এখন তোমাকে বলে দিয়েছে দেখো এ সমান কত, সেটা হচ্ছে 15 জন কৃষক। এ সমান 15, বি সমান কত, সেটা হচ্ছে 5 হলে এখানে সি এর মানটা বলে দিয়েছে, অর্থাৎ জমির পরিমাণটা কত, সেটা হচ্ছে 18। তাহলে সমস্ত মানগুলো এখানে বসাচ্ছি। তাহলে মানগুলো সব বসালে কত হবে, এ এর বসাচ্ছি আমি 15 ইকুয়ালস টু কে ইন্টু সি এর মানটা হচ্ছে 18 আর বি এর মানটা হচ্ছে 5, ঠিক আছে। তাহলে 3 6 18, 3 5 15। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে সমান কত পেলাম, সেটা হচ্ছে 25/6, তাই তো। 3 6 18, 25/6। বেশ, এরপর দেখ, আবার তোমাকে কার মানটা চেয়েছে বলো তো, তোমাকে বলেছে দিন, কত দিন, অর্থাৎ বিটা বের করতে হবে। আবার কি বলে দিয়েছে, এ সমান বলে দিয়েছে কত 10 আর সি সমান বলে দিয়েছে সেটা হচ্ছে 12। তাহলে তোমাকে বিটা বের করতে হবে। তাহলে 10 ইকুয়ালস টু কে এর মানটা বেরোলে কত, 25/6 ইন্টু উপরে কত আছে সি, সিটা কত 12 আছে, নিচে হচ্ছে বি। তাহলে দেখো 6 2 হচ্ছে 12, ঠিক আছে, 5 2 10, 5 5 25, এই দুই কেটে যাচ্ছে।
তাহলে বি সমান কত আসছে, সেটা হচ্ছে 5 দিন। তাহলে আমরা কি বলবো, অতএব 10 জন কৃষকের 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগবে। ওকে, আশা করি এই কোশ্চেনটা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো প্রত্যেকে এটা খাতায় নোট ডাউন করে নাও, এবং না হলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, চলো তারপরে প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 9 বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 1.1.2, এবং 2.1.2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। বেশ, তাহলে আমাকে এখানে প্রশ্ন অনুসারে কি বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে দেখো, যে গোলকের আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আর কিউ। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি বলবো, ভি ইজ ইকুয়াল টু কে আর কিউ, যেখানে কে নট ইকুয়ালস টু 0 এবং অশূন্য একটা ধ্রুবক। বেশ, তাহলে প্রথম গোলকটার আয়তনটা দেখো, ভি ওয়ানটা কত হবে, সেটা হচ্ছে কে ইন্টু আর কিউ। আরটা কত হবে দেখো, এটা হচ্ছে তো 1.1.2, মানে এটা কত, এটা মানে হচ্ছে 3/2। 3/2 এটা হচ্ছে ব্যাস আছে, তার অর্ধেক হবে, তার মানে এটা হয়ে যাবে তোমার 3/4 তার হোল কিউব। এটা প্রথম আয়তনটা হলো। ওকে, এটা মিটার কিউব বলবো আমরা। তারপরে ভি2টা কত হবে, ভি2টা হবে দেখো কে ইন্টু কত আছে, 2 আছে, তাহলে 2 মানে হচ্ছে 2/2 মানে 1 এত মিটার কিউব। ভি3টা কত হবে, ভি3টা হচ্ছে কে ইন্টু এটা কত আছে দেখো, 2 দিয়ে 4 এটাকে 5, 5/4, তাহলে এটা হচ্ছে 5/4 তার হোল কিউব। ওকে, তাহলে 3টে গোলকের আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি। তাহলে নতুন যে গোলকটা হবে তার আয়তনটা কত হবে, ভিটা। তাহলে নতুন গোলকের আয়তন ভি সমান কি হবে, v1 প্লাস v2 প্লাস v3। সবগুলো যোগ করো, তাহলে আমি এখানে কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার 3 কিউব মানে হচ্ছে 27, 27/4 প্লাস 1, 4 কেন হবে, সরি 64 হবে। 4 কিউব করছে 64, প্লাস 1 প্লাস 5 কিউব মানে 125 বাই এটা হচ্ছে 64। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো আমি যোগ করি। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, 27 আর 28, 27 আর এদিকে 64 আর 125, এগুলো যোগগুলো হচ্ছে 216 হচ্ছে। তাহলে 216/64 এটা আসছে। তাহলে নতুন যে গোলকটা পাচ্ছ তার আয়তনটা কত, সে আয়তনটা হচ্ছে 216/64। তাহলে নতুন গোলকের আয়তনটা কি আমরা জানি, আয়তনটা সমান কি হবে, কে ইন্টু আর কিউ হবে, তাই তো। তাহলে কে ইন্টু আর কিউ এর মানটাই হচ্ছে কত, কে ইন্টু 216/64 এটা হবে। তাহলে কে কে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আর ইকুয়ালস টু কত হবে, কিউব রুট অফ 216/64। 216 মানে এটা 6 আসছে, 64 মানে 4 আসছে, 4 15 60 মানে 1.5। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধটা হলো 1.5 মিটার। আমাকে কি চেয়েছে, আমাকে ব্যাস চেয়েছে, তাহলে 2r সমান কত হবে, 2r সমান হচ্ছে 3 মিটার। তাহলে নতুন গোলকের ব্যাসটা পেয়ে গেলাম কত, সেটা হচ্ছে 3 মিটার। ওকে, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। খাতায় নোট ডাউন করো। দেখো যে থিওরি লেখাগুলো যেগুলো লিখতে হচ্ছে সেগুলো কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, সেগুলো আমি লিখছি না, লিখলে ভিডিওটা আরও অনেক লেন্দি হবে। ওকে, প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিয়েছি কীভাবে লিখে করতে হবে। বেশ, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 10। এটা খাতায় নোট ডাউন করে নাও। কোশ্চেন নাম্বার 10 কি করবো দেখো, 10 বলছে y দুটি চলের সমষ্টির সমান এবং যার একটি x চলের সঙ্গে সরল ভেদে অন্যটি y চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। বেশ, আমি y সমান ধরে নিচ্ছি m প্লাস n। তাহলে লিখবো, ধরি
ওয়াই সমান এম প্লাস এন। তাহলে এম হচ্ছে এক্স এর সাথে সরল ভেদে আছে, আর এনটা এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এটা হলো, তাহলে এখান থেকে আমরা এম সমান কি বলবো, কে ওয়ান এক্স। এখান থেকে আমরা এন সমান বলবো কে টু বাই এক্স, যেখানে আমরা লিখবো যে কে ওয়ান আর কে টু নট ইকুয়ালস টু জিরো এবং হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা আমরা প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটা লিখবো। ঠিক আছে, এখন দেখো এবার বলেছে যে এক্স সমান ওয়ান, ওয়াই সমান মাইনাস ওয়ান হলে এক্স সমান থ্রি এবং ওয়াই সমান ফাইভ হলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটা লিখো। আচ্ছা, তাহলে আমাকে আগে এখানে দেখো ওয়াই সমান কি পাচ্ছি আমরা, এম প্লাস এন পাচ্ছি। তো তার মানে কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স, এইটা হচ্ছে রিলেশন। তাহলে আমাকে যা হোক করে আমাকে কি করতে হবে, আমার টার্গেট কি করতে হবে, আমাকে কে ওয়ান আর কে টুর মানটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে আমার মেন টার্গেট। কিভাবে করবো দেখো, এক নম্বর সমীকরণে আমি দেখো এক্স সমান এই যে এটা যেটা আছে এক নম্বর বলছি আমি, এটাকে ধরো, এটাকে ধরো দু নম্বর বলছি। আচ্ছা, ওইটাকে ছাড়ো, এক কাজ করো, এইটাকে নাম্বারিং করো এক নম্বর। এখন দেখো এক্স সমান কত বলেছে না, এক্স সমান যখন ওয়ান তখন ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে মান বসাও, মাইনাস ওয়ান ইকুয়ালস টু কে ওয়ান প্লাস কে টু, এটা একটা পেয়ে গেল। তাহলে কে ওয়ান প্লাস কে টু সমান হচ্ছে মাইনাস ওয়ান, এটা একটা রিলেশন। বেশ, এটাকে আমি দু নম্বর বলছি। আবার দেখো এক্স সমান কত বলেছে, এক্স সমান থ্রি বলেছে, তখন ওয়াই সমান কত ফাইভ। তাহলে ফাইভ ইকুয়ালস টু এটা হচ্ছে থ্রি কে ওয়ান প্লাস কে টু বাই থ্রি। তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এটা হচ্ছে নাইন কে ওয়ান প্লাস কে টু সমান হচ্ছে পাঁচ তিনে পনেরো, এটাকে আমি তিন নাম্বার বলছি। এক কাজ করো, তুমি তিন নম্বর থেকে দু নম্বরটাকে বিয়োগ করো। তাহলে এটা হচ্ছে কে ওয়ান প্লাস কে টু আছে ইকুয়ালস টু মাইনাস ওয়ান, বিয়োগ করছো মাইনাস 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 প্লাস হয়ে যাবে এটা। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এটা আসছে তোমার কত, এইট কে ওয়ান। তাহলে এইট কে ওয়ান সমান হচ্ছে কত, সিক্সটিন। তাহলে এখান থেকে আমরা কে ওয়ান সমান কত পাচ্ছি, কে ওয়ান সমান আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে টু পাচ্ছি। তাহলে কে ওয়ানের মানটা টু পাচ্ছি, এক্স্যাক্টলি এখানে বসিয়ে দাও। তাহলে কে টু সমান কত হবে, মাইনাস ওয়ান মাইনাস কে ওয়ান মানে হচ্ছে মাইনাস থ্রি। তাহলে আমরা এখানে কে ওয়ানের মানটা কে টুর মানটা পাচ্ছি মাইনাস থ্রি, কে ওয়ানটা হচ্ছে টু। তাহলে রিলেশনটা কত হবে, ওয়াই ইকুয়ালস টু, এই তো এখানে বসাও, কে ওয়ানটা কত, কে ওয়ানটা হচ্ছে তোমার টু। তাহলে টু এক্স, কে টুটা হচ্ছে মাইনাস থ্রি, মাইনাস থ্রি বাই এক্স, এটা হবে। তাহলে টু এক্স মাইনাস থ্রি বাই এক্স, এটা হলো তোমার আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি এদিকে। ঠিক আছে, চলো তারপরে প্রশ্নটা চলে আসি। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 11, 11-এর প্রশ্নটা কি বলেছে, এ ইজ প্রপোর্শনাল টু বি। তাহলে এ ইজ প্রপোর্শনাল টু বি, তার মানে এ ইকুয়ালস টু কে ওয়ান বি। তারপরে বলেছে দেখো বি ইজ প্রপোর্শনাল টু সি, এটা মানে হচ্ছে বি ইকুয়ালস টু কে টু সি। তাহলে এটা দাঁড়াচ্ছে কে ওয়ান কে টু সি, মানটা আমি এখানে বসিয়ে দিলাম বি এর মানটা। এটা প্রমাণ করতে হবে, এক কাজ করো এদের রেশিও করে নাও, কারণ আমরা জানি রেশিওটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তারা সরল সম্পর্কে আছে। ডাইরেক্ট লিখে দেবো, তাহলে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ডিভাইডেড বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটা চলো মান বসাই, এ কিউ এর মানটা হচ্ছে কি হবে, একটা সি কিউ টার্ম থাকবে ইন্টু কে ওয়ান কিউ কে টু কিউ। আবার দেখো বি কিউ মানে হচ্ছে কে টু কিউ সি কিউ প্লাস বি কিউ মানে হচ্ছে কে টু কিউ সি কিউ ইন্টু সি কিউ প্লাস সি কিউ ইন্টু কে ওয়ান কিউ কে টু কিউ আর হচ্ছে সি কিউ। মান বসিয়ে করছি এ বি সি যদি আমি এগুলো বসাই তাহলে এটা আসছে তোমার কে ওয়ান
কে টু স্কোয়ার সি কিউ আসবে। দেখো এটাতে সি আছে, এটাতে সি আছে, একটা সি। আবার ভিতরে দেখো এ কিউ মানে হচ্ছে কে ওয়ান কিউ কে টু কিউ সি কিউ প্লাস কে টু কিউ সি কিউ প্লাস সি কিউ, এটা আসছে। তাহলে দেখো এটা উপরে করছে এখানে, তাহলে উপরে দেখো সি কিউ সি টু দি পাওয়ার সিক্স প্রত্যেকটাতে আছে। দেখো তাহলে আমি কি করছি, সি টু দি পাওয়ার সিক্স কমন নিয়ে নিচ্ছি। তাহলে সি টু দি পাওয়ার সিক্স যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা পড়ে থাকছে কে ওয়ান কিউ কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে টু কিউ প্লাস কে ওয়ান কিউ কে টু কিউ হলো, ডিভাইডেড বাই এখান থেকে দেখো আমরা সি কিউ কমন নিচ্ছি। তাহলে সি কিউ বাইরে আছে, আবার ভেতর থেকে বার করছি, তার মানে এটা হয়ে যাবে সি টু দি পাওয়ার সিক্স। আবার দেখো এটা আছে, দেখো কে ওয়ান কে টু স্কোয়ার আছে, ভিতরে যেমন আছে যা আছে লিখে দিলাম, কে ওয়ান কিউ কে টু কিউ প্লাস কে টু কিউ প্লাস ওয়ান। তাহলে সি টু দি পাওয়ার সিক্স কেটে যাচ্ছে। দেখো ওপরে দেখো ধ্রুবক আছে, নিচেও ধ্রুবক আছে, তাহলে এটা আমি কে বললাম, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আমি তোমাদের বলেছিলাম কি প্রথম দিনে ক্লাসই বলেছি যে যদি অনুপাতটা ধ্রুবক হয় তাহলে তারা সরল সম্পর্কে আছে। তাহলে অতএব আমরা বলবো এটা এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ইজ প্রপোর্শনাল টু এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ দিয়ে প্রমাণিত। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো তারপর আমরা করব 12 কোশ্চেনটা। ওকে, 12 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। আচ্ছা, ঠিক এই অঙ্কটার মতো কিছুটা সিমিলার। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, তাহলে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। বেশ, তাহলে ধরে নিচ্ছি এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ। আচ্ছা চলো আমি ধরে নিচ্ছি যে ওয়াই সমান হচ্ছে তোমার হচ্ছে এম প্লাস এন। তাহলে একটা অংশ কি হচ্ছে এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এম ইজ প্রপোর্শনাল টু এক্স একটা হলো, তার মানে এটাকে আমরা এম ইকুয়ালস টু বলছি কে ওয়ান এক্স। আর একটা কি আছে এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, তাহলে এন ইকুয়ালস টু হচ্ছে কে টু এক্স স্কোয়ার। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে যে কে ওয়ান কে টু হচ্ছে কি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে ওয়াই সমান রিলেশনটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে তোমার কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। এবার তুমি মানগুলো বসাও। দেখো প্রথমে দেখো এখানে এক্স সমান কত বলে দিয়েছে বলো তো, প্রথমে দেখো এক্স সমান বলেছে কত 100। তাহলে যখন এক্স সমান যখন 100 সরি এক্স এর মানটা কত বলেছে এখানে, হ্যাঁ 100ই বলেছে, তো তখন ওয়াই কত খরচ হচ্ছে, কত খরচ হচ্ছে তোমার 5,000 টাকা, 5,000। তাহলে এক্স আর ওয়াই এর মানটা বসাও, এখানে বসালে কি আসছে দেখো এদিকটা আসছে তোমার 5,000 আসছে, এই দিকটা আসছে তোমার 100 কে ওয়ান প্লাস এটা হচ্ছে 100 স্কোয়ার হয়ে যাবে, মানে 10 টু দি পাওয়ার 4 করছি আমি, ধরো 10 টু দি পাওয়ার 4 কে টু করছি। তাহলে 100 যদি এখান থেকে কমন নিয়ে নাও, তাহলে এটা পড়ে থাকছে কে ওয়ান প্লাস এটা তখন 100 হয়ে যাবে কে টু সমান হচ্ছে এই দুটো শূন্য কেটে দাও, মানে হচ্ছে 50। এটাকে 1 নম্বর পড়াবো। ঠিক আছে, আবার দেখো আবার কেসটা কি আছে দেখো, আবার কেসটা হচ্ছে যে 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 12,000 টাকা খরচা হচ্ছে। তার মানে তোমার এক্সটা হচ্ছে কত 200, এক্সটা 200 আর ওয়াইটা হচ্ছে 12,000। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে 12,000 ইকুয়ালস টু এদিকটা তোমার আসছে তোমার 200 কে ওয়ান প্লাস 200 স্কোয়ার
ঠিক আছে, এটাকে ধরো আমি 200 স্কোয়ারে লিখছি, স্কোয়ার K2। ঠিক আছে, কেন লিখছি বলো তো, পরে কমন কমন নিয়ে কেটে যাবে জিনিসটা। ঠিক আছে, দেখো এটা আমি 200 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা পড়ে থাকছে তোমার K1 প্লাস 200 K2 সমান হচ্ছে, এই দুটো জিরো কাটছে, আর এটা হয়ে যাবে তোমার 60 এটা গেল 2 নম্বর। তাহলে এক কাজ করো, 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করে দাও, তাহলে এটা K1 প্লাস 100 K2 ইকুয়ালস টু 50, এটা ছিল, এটা বিয়োগ করে দাও, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কত, 100 K2 হচ্ছে ইকুয়াল টু 10, তারপরে এখান থেকে K2 সমান কত পাচ্ছি, 1/10, K2 সমান পেয়ে যাচ্ছি 1/10। তাহলে K2-র মানটা পেয়ে যাচ্ছি 1/10। K1টা বের করে নাও, K1টা যেখানে খুশি বসাও, K2-র মানটা এখানে যদি বসাও, তাহলে K1টা কত হয় বলো তো, এটা K1টা হবে তোমার, এখানে কত, 1-এর 10 বসছে মানে 10 আসছে, তাহলে 50 থেকে 10 বিয়োগ করে দাও, মানে হচ্ছে 40। তাহলে একটা বেরোলো কত, 40, আর একটা বেরোচ্ছে তোমার 1-এর 10। তাহলে এবার ওয়াইস, তোমাকে এখানে কিন্তু কোশ্চেনটা শেষ নয়, এখানে বলেছে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় করতে হবে। তাহলে আগে রিলেশনটা তৈরি করে নাও, মানে রিলেশনটা অলরেডি রয়েছে, ওয়াই সমান, এই যে রিলেশনটা রয়েছে K1x, K1 এর জায়গায় লিখবো কত, 40, তাহলে 40x প্লাস K2x স্কোয়ার, মানে হচ্ছে K2 কত, K2 হচ্ছে তোমার 1-এর 10, তাহলে x স্কোয়ার বাই 10। এরপরে তোমাকে এই x এর জায়গায় 250 বসাতে হবে, তাহলে 40 ইন্টু 250 প্লাস 250 ইন্টু 250 স্কোয়ার আছে যেহেতু, বাই 10 করে দিলাম, তাহলে এই জিরো কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে 4×25 100, আবার তার গায়ে আরো দুটো শূন্য, মানে এর দিকটা হচ্ছে তোমার 10,000 প্লাস এই দিকটা কত আসছে বলো তো, 25 625, মানে হচ্ছে 6250। তাহলে টোটাল খরচ কত হচ্ছে, 16,250। তাহলে 16,250 টাকা এই 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য খরচ হয়ে থাকবে। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো 12 কোশ্চেনটাও সলভ হয়ে গেল। এবার রইল 13, কোশ্চেন নাম্বার 13 করবো। দেখো চলো, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে। কোশ্চেন নাম্বার 13 বলছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। আচ্ছা, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, আয়তন অনুপাত নির্ণয় করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সিম্পল, তাহলে আমরা ধরি চোঙের আয়তন ভি ইজ প্রপোর্শনাল টু কত হবে, r² হবে। এখানে বলে দিচ্ছি দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে, কে r²h। এটা হলো। তাহলে প্রথম যে চোঙটা আছে দেখো, তাহলে প্রথম চোঙের আয়তনটা কত হবে, প্রথম চোঙের আয়তনটা হবে তোমার, যেটা আমরা V1 বলছি, সেটা কত হবে, কে ইন্টু, এখানে দেখো বলেছে এদের রেশিওটা কত দিয়েছে, 2:3, তাহলে আমি 2r বলছি, তাহলে 2r ইন্টু এটা বলছি 5h। ঠিক আছে, তাহলে 2r পাই r²h, তো পাই k r²h, তাহলে এটা হলো। বেশ, তাহলে এটা হচ্ছে 20, 5 4 20, তার মানে হচ্ছে 20 কে r²h, এটা হলো। দ্বিতীয় চোঙটা ভাবো, দ্বিতীয় চোঙটা একই রকম ভাবে V2 সমান হয়ে যাবে কে, এটা আর এর জায়গায় 3r লিখবো, এটা 3r তার হোল স্কয়ার ইন্টু এটা হয়ে যাবে 4h, তাহলে সেটা হচ্ছে কত, 9 4 9 36, 36 কে r²h। ওকে, আয়তনের অনুপাত চেয়েছে, অর্থাৎ V1 ইজ টু V2 সমান কত হবে, তাহলে V1টা হচ্ছে, তার মানে এটা দেখো, এটা পুরোটা কেটে যাবে, এটাও কাটছে এটাও কাটছে, তাহলে 20 ইজ টু 36। এবার 4 দিয়ে কাটাকাটি করো, 4 5 20 আর 4 9 36, 5:9, এটা অ্যান্সার।
ঠিক আছে। তো তোমরা এখানে একটু এগুলো লিখে নেবে যে ধরো এরকম আছে R1:R2, এটা সমান হচ্ছে 2:, কত আছে জানো, 2:3। তাহলে R1 সমান হচ্ছে 2R, আর R2 সমান হচ্ছে 3R। আর হচ্ছে সাধারণ অনুপাত। ঠিক একই রকম ভাবে তোমরা লিখে নেবে H1:H2, অর্থাৎ উচ্চতার অনুপাতটা হচ্ছে 5:4। তার মানে H1টা সমান হচ্ছে 5H, আর H2টা সমান হচ্ছে 4H, যেখানে Hটা হচ্ছে সাধারণ অনুপাত। ঠিক আছে, সেই রকম ভাবে এটা ক্যালকুলেশনটা করে নেবে। ওকে, আমি শুধুমাত্র ক্যালকুলেশনটা করে দিচ্ছি এবং কনসেপ্টটা পুরো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 14 এর কোশ্চেনটা কি বলেছে দেখো, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। 14 এর কোশ্চেনটা বলছে, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। বেশ, তাহলে প্রথমে এরকম লিখবে যে ধরি জমির পরিমাণ সমান হচ্ছে A। ওকে, তাহলে নাঙ্গল সমান হচ্ছে N ধরলে, আর দিনটা ধরলে তোমার D। তাহলে দেখো জমির পরিমাণ আর নাঙ্গলের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ সরল ভেদে থাকবে। কখন না, যখন দিনটা হচ্ছে কনস্ট্যান্ট। আবার দেখো জমির পরিমাণ আর দিন এরাও কিন্তু সরল ভেদে থাকবে। তাহলে A is proportional to N into D, তাহলে A equals to KND দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে K হচ্ছে not equals to 0 কনস্ট্যান্ট। এখন যেগুলো বলেছে সেগুলো দেখো A এর মানটা বলে দিয়েছে কত, 2400। তাহলে 2400 বিঘা জমি চাষ করছে, লাঙল কটা লাগছে, 25টা লাঙল লাগছে। দিন কত হচ্ছে, সেটা হচ্ছে 36 দিন। তাহলে এখান থেকে কে এর মানটা পেয়ে যাবে দেখো, তাহলে এটা হচ্ছে 2400 সমান হচ্ছে কে ইন্টু এনটা 25 আর ডিটা হচ্ছে 36। তাহলে কে সমান কত হচ্ছে, 2400/25 ইন্টু 36। 6 দিয়ে কাটো, চলো 4 6 24, 400 হলো, 6 6 36, 5 5 25, 5 8 40, 80 হলো। তাহলে 80 যদি হয়, তার মানে হচ্ছে 5 16 হচ্ছে 80, আর 3 2 6, আর হচ্ছে 8 2 16। তাহলে এটা আমার বেরোচ্ছে কত, 8/3। তাহলে 8/3 এলো কে এর মানটা। ঠিক আছে, তারপরে দেখো এরপরে কি বলেছে, তারপরে এখন বলে দিয়েছে তোমাকে দেখো যে জমির পরিমাণটা অর্ধেক হয়ে গেছে। মানে এটা আগে ছিল কত, আগে ছিল তোমার 2400, তাহলে এখন হয়েছে কত, 1200। ঠিক আছে, এটা 1200 হয়ে গেছে। দিনটা কত, দিনটা বলে দিয়েছে তোমার 30 দিন। 30 দিন, তাহলে আমাকে আর কেটা তো পেয়ে গেলাম কত, 8/3। তাহলে এখান থেকে তোমাকে এনটা বার করতে হবে। তাহলে বসাও 1200 ইকুয়ালস টু, এটা হচ্ছে 8/3 ইকুয়ালস টু এন ইকুয়ালস টু ইন্টু 30, সরি ইকুয়ালস টু না ইন্টু। তাহলে এটা কাটছি আমি 3 10, আর এই 0 আর এই 0 কাটলো, 8 15 120। তাহলে এখানে এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে 15, অর্থাৎ 15টা ট্রাক্টর লাঙলের সমান কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার আনসার। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেখাগুলো তো তোমাদের আমি মুখে বলে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই খাতায় লেখা খুব বেশি লিখতে হয় না, একটু করে লিখলেই হবে। ক্যালকুলেশনটাই হচ্ছে আসল। ওকে, তারপরে চলে আসো, আমরা একদম চলে এসেছি আজকের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15। তাহলে কিন্তু আমাদের কোশ্চেন দেখি 13টা কমপ্লিট হয়ে যাবে। কি বলেছে, বলেছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। বেশ, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। বেশ, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের
ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে কি যে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস কিউ, এটা প্রমাণ করতে হবে। চলো করি। তাহলে প্রথমে কি বলেছে, আয়তনটা কি হচ্ছে, গোলকের আয়তনটা তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক আছে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আর কিউ করলাম। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু কে ওয়ান আর কিউ করলাম, যেখানে কে ওয়ানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আবার দেখো, আবার বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস, সেটা কার সাথে, ব্যাসার্ধের স্কোয়ারের সাথে সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে আমরা এস ইকুয়ালস টু বলছি কে টু আর এস স্কোয়ার। ওকে, দেখো এটা পেয়ে গেলাম। কে ওয়ান কে টু হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এটা প্রমাণ করতে হবে, মানে কি আমাকে রেশিও করে দাও। ভি স্কোয়ার বাই এস কিউ, এইটাকে ধ্রুবক বার করতে হবে, এটা আমার টার্গেট। তাহলে ভি স্কোয়ার মানে কত, কে ওয়ান আর কিউব, তার মানে হচ্ছে কে ওয়ানের স্কোয়ার আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কে টুর কিউ আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, কে ওয়ানের স্কোয়ার বাই কে টু এর কিউ। এটা তো দুটোই কনস্ট্যান্ট, তাহলে এটা কত হবে, এটা হবে কনস্ট্যান্ট। তাহলে রেশিওটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস কিউ আমরা বলতে পারি, প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পারলে। তাহলে এই কোশ্চেনটা লিখবো কি, শুধু লিখবো ধরি গোলকের আয়তন হচ্ছে ভি, ব্যাসার্ধ হচ্ছে আর এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস। তাহলে অতএব শর্তানুসারে ভি ইজ প্রপোর্শনাল টু আর কিউ দেওয়া আছে, কে ওয়ান অশূন্য ধ্রুবক, আবার এস ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, কে টু অশূন্য ধ্রুবক। অতএব ভি স্কোয়ার বাই এস কিউ করো, এটা ধ্রুবক বেরিয়ে যাচ্ছে, মানে কি আমরা জানি অনুপাতটা ধ্রুবক মানেই হচ্ছে তারা সরল ভেদে আছে, প্রমাণিত হয়ে গেল। কত ইজিলি আমরা কোশ্চেনগুলো করতে পারলাম। ওকে, তাহলে দেখো আমি তোমাদের দুটো ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা কমপ্লিট সলিউশন করিয়ে দিলাম। ওকে, এর পরবর্তী কোন ক্লাসের ভিডিও তোমাদের লাগবে, কোন চ্যাপ্টারটা কমপ্লিট সলিউশন তোমাদের করতে হবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিও। আর আমাদের ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করানো হয়ে গেছে, আমাদের প্র্যাকটিস সিরিজও খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমাদের পিওয়াইকিউ সিরিজ শুরু হবে, লাস্ট 10 বছরের কোশ্চেন্স আমরা এখানে ডিসকাস করবো, সেটা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স দুটোরই হবে। তো তোমরা যারা এই চ্যানেলে প্রথম আছো, আজকে ভিডিওটা যারা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা তোমাদের যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাথে শেয়ার করো। ওকে, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাস।